গল্পটা পড়াবো। আচ্ছা, সবার সামনে কি বিলাসী মানে বাংলা প্রথম পত্র যে বইটি সেটি কি সবার সামনে রয়েছে? আমি পুরো গল্পটা হয়তোবা পড়াবো না, কারণ পুরো গল্পটা পড়ানোর মতো না। আমি হচ্ছে তোমাদেরকে ইম্পর্টেন্ট কোথা মানে কোন প্লেসগুলো থেকে প্রশ্ন আসতে পারে, আসন্ন প্রশ্ন এবং কিভাবে পড়লে আমরা ভালো করব সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব। তো সবাই একটু বইটা বের করে ফেলো দ্রুত গতিতে, চট করে। জি ভাইয়া, বই সামনে আছে। ওকে, বই যদি সামনে থাকে, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তোমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে কবি যখন একটা গল্প আমরা পড়বো, গল্পটা পড়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে কবি পরিচিতিটা পড়তে হবে। তো শুরুতেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কবি পরিচিতি। এখন কবি পরিচিতিতে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখন মূলত এই লেখাটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র যে চট্টোপাধ্যায়, তিনি হচ্ছে তার জীবদ্দশায় সাধারণত মানুষের শ্রেণী বৈষম্য নিয়ে লেখালেখি বেশি করেছেন। কি নিয়ে লেখালেখি বেশি করেছেন? শ্রেণী শ্রেণী বৈষম্য নিয়ে। বৈষম্য। শ্রেণী বৈষম্য নিয়ে। তা আমাদেরকে মনে রাখতে হবে তার এই সকল এবং তার যেগুলো ফেমাস ফেমাস রাইটিং, যেমন শ্রীকান্ত, তারপরে হচ্ছে গৃহদাহ, এই ধরনের বইগুলোতে তুমি খেয়াল করে দেখবে তিনি তার হচ্ছে অটোবায়োগ্রাফি, মানে বুঝো তার জীবন থেকে গল্পগুলো নেওয়া অধিকাংশ ক্ষেত্রে, বুঝতে পেরেছ? এবং তার অধিকাংশ যে সকল গল্প আমরা পড়ে থাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, তুমি একটু খেয়াল করে দেখবে সে এমন ভাবে লেখে যেন তিনি তার নিজস্ব এক্সপেরিয়েন্স লিখছেন, বুঝতে পেরেছ? তিনি কিন্তু কোনো প্রকার জি থার্ড ভাইয়া। পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লেখেন না। তিনি এমন ভাবে লেখেন যেন তিনি ওই ঘটনাটা নিজে প্রত্যক্ষ করেছেন এবং তিনি প্রত্যক্ষ করার কারণেই তিনি ওভাবে লিখতে পারছেন। তোমরা এই বিলাসী গল্পটা যখন পড়বে তুমি দেখতে পারবে যে ন্যাড়া যেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে, এমন ভাবে তিনি লিখছেন, বুঝতে পেরেছ? জি ভাইয়া। ওকে। তো আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে বিলাসী যে শরৎচন্দ্র, তার যে জন্ম মৃত্যু এটা অবশ্যই একটু মাথায় রাখতে হবে। বিশেষ করে মাথায় রাখতে হবে তার প্রথম মুদ্রিত রচনা, যার জন্য সে হচ্ছে কুন্তলীন পুরস্কার পান, সেটা হচ্ছে মন্দির নামে একটা গল্প। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এটা তার প্রথম মুদ্রিত রচনা। এটার জন্যই তিনি আবার কুন্তলীন নামে একটা পুরস্কার প্রাপ্ত হন। তার যে বিখ্যাত উপন্যাস যেমন দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন না আসলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন এসে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত এই ধরনের প্রশ্ন না আসলেও বাদ বাকি এই যেগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এবং গুচ্ছ, এখানে এই ধরনের প্রশ্ন এসে থাকে, বুঝতে পেরেছো? এগুলো আমাদের রিটেনের জন্য কাজে না আসলেও, মূলত আমাদের কোর্সটা তো রিটেন, বাট এটা রিটেনের জন্য কাজে না আসলেও আমাদের এমসিকিউর জন্য এই পোরশনটা কাজে আসবে, বুঝতে পেরেছ? জি ভাইয়া। এরপর আমরা যে জিনিসটাতে ফোকাস করব সেটা হচ্ছে শব্দার্থ, বুঝতে পেরেছ? আমরা হচ্ছে প্রথমে গল্পটা দিকে যাওয়ার আগে আমরা হচ্ছে প্রথমে শব্দার্থগুলো পড়ে নিব। প্রত্যেকটি শব্দার্থ আমাদেরকে হচ্ছে খুব সুন্দরভাবে পড়ে ফেলতে হবে, কেননা আমরা যদি শব্দার্থগুলো সঠিকভাবে না পড়ি তখন হচ্ছে আমরা একটা ঝামেলাতে পড়বো, কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে শব্দার্থের উপরে ভিত্তি করেই হচ্ছে সাধারণত আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো হয়ে থাকে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এখন দেখো তো শব্দার্থগুলোর মধ্যে কোনোটা তোমাদের প্রবলেম ফেস করছো কিনা। 5 মিনিট টাইম, সবাই একটু শব্দার্থগুলো একটু রিভিশন দাও। 5 মিনিট টাইম। বিশেষ করে তোমাকে দেখতে হবে যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে ব্যাখ্যামূলক। ব্যাখ্যা রয়েছে, যেমন ধরো এমনই সুনাম, এখানে দুর্নাম অর্থে বিদ্রুপ করা হয়েছে। এই ধরনের জিনিসপত্র হচ্ছে বেশি বেশি আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। তো সবাই একটু দেখে নাও তো শব্দার্থগুলো কারো কোনো প্রবলেম আছে কিনা।
ভাইয়া সৎ ব্যয় করিয়াছি, এটা অর্থ দিছে অপব্যয় সৎ ব্যয় কোনটা? কোনটা কোনটা বলছো? সৎ ব্যয় করিয়াছি। সৎ ব্যয় করিয়াছে, এটা হচ্ছে অপব্যয় অর্থে, এটা বিদ্রূপ করে আইরনিক্যালি ব্যবহার করা হয়েছে। ইংরেজিতে আইরনি পড়েছো না? বলতেছো একটা, ধরো কেউ একজন ক্লাসে লেট করে এসেছে, তুমি বললা যে খুব তাড়াতাড়ি চলে এসেছিস, অনেকটা এমন। কাউকে দেখতে, ধরো দেখতে খুব খারাপ লাগতেছে, তুমি বললা তোমাকে দেখতে খুব ভালো লাগতেছে, জিনিসটা এরকম। বা কেউ একজন মোটা, তাকে তুমি বলছো যে তুমি তো খুব চিকন। বুঝতে পেরেছো? ভাইয়া, নালতের মিত্তির মানে কি? নালতের মিত্তির হচ্ছে একটা বংশের নাম। বুঝতে পেরেছো? জি ভাইয়া, মিত্তির একটা বংশের নাম, কিন্তু তার সামনে যে নালতের মিত্তির বোঝানো হয়েছে এটা আসলে বুঝিনি। এটা একটা বংশের নাম, হয়তো বা থাকে না, বগুড়ার খান, তারপরে হচ্ছে রংপুরের খান, পাবনার খান, ঠিক আছে? আবার ধরো রংপুরের হাসান, পাবনার হাসান, ঢাকার হাসান। বুঝতে পারছো? এরকম। জি ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। বদন দগ্ধ না হয়ে নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে, এটা একটু বোঝাও। আচ্ছা, বদন মানে হচ্ছে কি? শরীর। বদন মানে কি? বদন মানে হচ্ছে শরীর। এখানে বলা হচ্ছে বদন দগ্ধ হয়েও, কোথায় জানো? এই নেক্সট পেজে, এক সেকেন্ড। আচ্ছা, বদন দগ্ধ না হয়, মুখ যেন না পড়ে, অর্থাৎ বদন বলতে এখানে শরীর এবং পাশাপাশি মুখকে বোঝানো হয়। মুখ পোড়া মানে কি? মুখ পোড়া মানে হচ্ছে সম্মান চলে যাওয়া, অসম্মান হওয়া, সুনাম নষ্ট হওয়া। এটা হচ্ছে মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে। আমাদের ডে টু ডে লাইফে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, ধরো যে সুনাম নষ্ট হওয়া, তো এটাকে মেটাফরিক্যালি আমরা ব্যবহার করেছি যে মুখ পুড়ে যাওয়া। বলে না, তুমি আমার মাথা হেট করে দিলে, আমার মুখ চুনকালি মেখে দিলে, বিষয়টা ওইরকম। বুঝতে পেরেছো? জি ভাইয়া। বাকিগুলো দেখে নাও, শেষ হলে সবাই হ্যান্ড রেজ করবে এক এক করে, যাত্রা শেষ হবে এক এক করে। ভাই পিন্ডি অর্থ কি? পিন্ডি অর্থ হচ্ছে, হিন্দুরা দেখবা যে কেউ মারা গেলে চালের বল টাইপ একটা বানায়, বানায় হচ্ছে যখন অস্থিটা পোড়ায় বা ভাসিয়ে দেয়, এরকম হাতে করে ঢেলে দেয়, তো এটা হচ্ছে পিন্ডি। সুরাইয়া শেষ, এখনো বাকিদের শেষ হয়নি। ইয়াহিয়া শেষ।
নুসরাতের শেষ, মুক্তার শেষ। কবর থেকে শুরু হয়ে যাবে। যে ইমানদার তার জন্য তো বড় সুখবর হচ্ছে খুশখবর, কবর তাকে জয় শেষ, ইস্তেগফার করতে থাকবে যে তুমি আসো, তামান্না শেষ। আচ্ছা, তোমার তাহলে আমার আমি এখন টেক্সটে চলে যেতে পারি। কবর তার জন্য জান্নাতে একটা বাগান হবে অথবা জাহান্নামে একটা গর্ত হবে। আর যে বক্তার হবে হচ্ছে কবর বলবে যে দুনিয়ার মধ্যে যত মানুষ চলতো তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল তুমি আমার কাছে। আচ্ছা, প্রথমে চলে আসো আমাদের স্টার্টিংটা। দাগ দাও প্রথমে। এই যে প্রথম পার্টটা কেউ একজন পড়ো তো। কে পড়বা? আমি একজন কে নির্বাচন করি। নির্ঝর। নির্ঝর ভাইয়া কতটুকু পড়বো? প্রথম দুইটা প্যারা প্যাসেজ আস্তে আস্তে পড়বা, আমি যাতে ফলো করতে পারি। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নই, 10-12 জন। যাহাদেরই বাটি পল্লী গ্রামে, তাহাদের স্ত্রী ছেলেদের শতকরা 80 জনকে এমনি করিয়া বিদ্যা লাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্কের শেষ পর্যন্ত একেবারে শূন্য না করিলেও যাহা করে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলো সাগর সাঁতার দিয়া কুল ঘর করিতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। আচ্ছা থামো, তারপরে এই থামো। আমাদের যে প্রথম প্যাসেজটা, এটা কি নিয়ে কে বলতে পারবা? আমরা পুরোটা গল্প খন্ড খন্ড আকারে বলবো। প্রথম প্যাসেজটার মূল থিম কি বলো তো? ওদের বিদ্যা অর্জনের জন্য যে স্ট্রাগলটা, ওইটা বুঝাইছে। হ্যাঁ, মানে ওদের যে জ্ঞান অর্জনের জন্য ওরা যে অতীতে যে একটা কষ্টসাধ্য, একটা খুব প্যারাময় একটা ফেজের মধ্যে দিয়ে যাইতো, সেই ফেজের একটা বর্ণনা, তাই তো? জি ভাইয়া। ওকে, নেক্সট কন্টিনিউ। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন, আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান। তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবে। কেহ কেহ বলেন, শুনিয়াছি। আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই, তেমন সব ভদ্রলোকেই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। তারা বাসা করিতে থাকলে তো পল্লীর এত দুর্দশা হয় না। আচ্ছা, কবি এখানে পল্লীর দুর্দশার, লেখক এখানে একটা পল্লীর দুর্দশার কারণ বলেন। কি সেই কারণটা বলো তো? লেখকের মতে এখানে পল্লীর দুর্দশার কারণটা কি? ওটাতে মেইন রিজন পড়াশোনা শেষে তারা গ্রামে থাকতেছে না, গ্রামের বাহিরে বেটার লাইফের জন্য চলে যাচ্ছে, এজন্য। হ্যাঁ, বুঝতে পেরেছো? ওকে, এবার সুরাইয়া হচ্ছে নেক্সট পার্ট থেকে পড়ো। ম্যালেরিয়া কথাটা না হয় নাই পারিলাম, সে থাক, কিন্তু ওই টাইফয়েড ফাটার জ্বালায় কত ভদ্রলোকের যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান, তাহার আর সংখ্যা নাই। তারপরে একদিন ছেলেপুলের পড়ার শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুবিধা রুচি লইয়া আর তাহাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। কিন্তু থাক, এ সকল বাজে কথা। স্কুলে যাই 2 ক্রোশের মধ্যে, এমন আরো তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। তার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বয়স্ক অপর্যাপ্ত ফলিয়াছে, তার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া তার বর্তমান লম্বার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র। তার কানাচে ঝোপের মধ্যে আনারস প্রায় রাখা ধরিয়াছে, তার পুকুর পাড়ে খেজুর মেটি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। এই সব খবর লইতেই সময় যায়। কিন্তু এখনকার দামচাট্টা রাজধানী নাম কি, এবং সাইবেরিয়ার শ্রেণীর মধ্যে রূপামেলি এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুসরতেই মেলে না। আচ্ছা, এই প্যাসেজটাতে, এই অনুচ্ছেদটাতে কি নিয়ে কথা বলছেন লেখক? লেখক এখানে বলছেন
যে পড়াশোনার যে মূল কাজ জ্ঞান অর্জন করা, সেটা বাদ দিয়ে বাদবাকি আশেপাশের আউটসাইড যা কিছু করার সবকিছুই হচ্ছে, কিন্তু পড়ালেখাটাই হচ্ছে না, তাই না? জি ভাইয়া। ওকে, নেক্সট। কাজেই এক্সামিনের সময় এডেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়ে আসি তোগলক খা। আচ্ছা, এবং তার আর মানে এই চল্লিশের যে কথা যেগুলো দুষ্টামি বা নানান ধরনের অপকর্ম তারা করে বেড়ায় পড়াশোনার নামে, এর ফলে কি হয়, এর ফলে ইফেক্টটা পায় যখন এক্সাম বা পরীক্ষা হয়। ঠিক আছে, যখন পরীক্ষা শুরু হয় তখন হচ্ছে তারা ধরা খায়। কিভাবে ধরা খায়? এক্সামে যখন জিজ্ঞেস করা হয় যে, উদাহরণ দিয়ে কবি বলছেন যে ইডেনের বন্দর কি, সেটা যখন জিজ্ঞেস করা হয় বলতে পারে না, আবার অন্য কিছু জিজ্ঞেস করলে সেটাও বলতে পারে না। নেক্সট। আর এবং আজ 40-এর কোটা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একই রকম আছে। তারপরে এই লাইনটা দাগ দাও, এই লাইনটা দাগ দাও। এখন বলো, এই লাইনটা থেকে তুমি কি বুঝছো? একটু পরে যে কাহিনীগুলো বর্ণিত হবে, যে কাহিনীগুলো একটু পরে বর্ণিত হবে, এই কাহিনীগুলো তার মানে কি লেখকের যুবক বয়সের ঘটনা, তাই না? এবং সে এখন ওল্ড এজে এসে এই ঘটনাগুলো বর্ণনা করছে। কেউ কি এইভাবে আগে ভেবে দেখেছিলে? না ভাই, এইভাবে তো দেখো, এই লাইন থেকে কিন্তু এটা স্পষ্ট, এই লাইন থেকে কিন্তু এটা একদম স্পষ্ট। এতদিন ভেবেছো কি লেখকের বয়স হয়তো বা 20-21, তিনি তখন হচ্ছে এটা বর্ণনা করছে, কিন্তু আসলে না, লেখক এটা তার নিজের জীবদ্দশা থেকে বর্ণনা করছেন। তার বয়স এখন 40-এর কোঠায়, এবং এখন তিনি তার ওই স্কুল লাইফ, কলেজ লাইফের একটা ঘটনা বর্ণনা করছেন। ভাইয়া পড়বো বাকিটুকু। হ্যাঁ, তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুলে ছাড়িয়া দেওয়াই কর্তব্য। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইত। তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। কবে যে সে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহই জানিতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখতে আসি। মৃত্যুঞ্জয় নামটায় একটা দাগ দাও, গোল্লা দাও মৃত্যুঞ্জয় নামটা। দেখবা যে তার নাম কিভাবে আইরনিতে পরিণত হয়। আইরনি না, তার নামের অর্থ হচ্ছে যে মৃত্যুকে জয় করেছে। কিন্তু তার জীবনের সাথে ঘটে কি? সে কি জীবিত থাকে? শেষমেশ না, তো মারা যায়। হ্যাঁ, ধরো তোমার নাম খুশি, আর তুমি হচ্ছে সারাদিন মুখ বেজার করে বসে থাকো, তাহলে তোমার নাম আর তোমার কাজ কি এক হইলো? আইরনিক্যাল হইলো না? বিপরীত ধর্মী হইলো না? বুঝতে পারলা? এটার আরেকটা উদাহরণ কি পাবা জানো? শুভা আছে না? শুভা গল্পটা পড়ছো না রবীন্দ্রনাথের? জি ভাইয়া। জি ভাইয়া। শুভা, শুভা মানে কি? যে সুভাষী, সুন্দরভাবে কথা বলতে পারে, কিন্তু ওর নাম হ্যাঁ, রাখছে ও তো শুভা, আর ও কথাই বলতে ও পারে না। বোবা ছিল। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আইরনি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, নেক্সট, কন্টিনিউ করো। তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, 2nd ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়ো বাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুড়া। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা, সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনই আরো কত কি। আর এই লাইনটা তার দাগ দাও, পাশে একটা রিটেনের প্রশ্ন লেখো, খুড়া কেন মৃত্যুঞ্জয়ের নামে ছড়াইতো, অপবাদ ছড়াইতো? তার কেন? এটাতে তার কি লাভ? বুঝতে পেরেছো? কি লাভ বলো তো? ওই যে বাগানটা বাগানটা পাওয়ার পুরা জন্য। পাই যাবে। ওকে, নেক্সট, কন্টিনিউ করো। এরপরে তামান্না কন্টিনিউ করো। তামান্না।
তার একটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, ওপারের আদালতের হুকুমে। কিন্তু সে কথা পরে হইবে। মৃত্যুঞ্জয় নিজে রাঁধিয়া খাইত এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়া তাহার সারা বছর খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়াই চলিত। যেদিন দেখা হইয়াছে সেদিন দেখিয়াছি ছেঁড়া খোড়া মলিন বইগুলো বগল করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে। তাহাকে কখনো কারো সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হইয়া কথা কহিতাম আমরাই। তাহার প্রধান কারণ ছিল যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতো, গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কইয়াছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমন এক দাগ দাও এই জায়গাগুলো দাগ দাও, যে কেন ছেলের বাপেরা মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সুবিধা ঠিকই নিত, কিন্তু তার সাথে যে পরিচয় বা পরিচিতি আছে এটা অস্বীকার করত। এই প্রশ্নটার উত্তর সবাই বাসায় লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে জানাবা যে ভাই আমি এটার উত্তর লিখতে পারছি না। আমি কিন্তু ধরো গল্প এভাবেই পড়াই। কবিতাটা যেমন এক লাইন এক্সপ্লেইন করে পড়ানো যায়, গল্পের ক্ষেত্রে তো আর এভাবে যদি এক লাইন প্রতি লাইন আমি এক্সপ্লেইন করা শুরু করি, দেখা যাবে যে একেবারে 1.5-2 মাস লাগছে আমার একটা গল্প পড়াইতে, বা 3-4টা ক্লাস টানা। তো এখানে লেখো যে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সুবিধা নেওয়ার সময় ঠিকই গ্রামের ছেলেরা বাবারা নিতেন, কিন্তু কেন তারা হচ্ছে মৃত্যুঞ্জয়ের সাথে নিজের পরিচয় বা নিজের যে একটা যোগাযোগ আছে এটা অস্বীকার করতেন। এটা সবাই বাসায় নিজেরা চেষ্টা করবা, না বুঝলে আমাকে বলবা। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, নেক্সট কন্টিনিউ। অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই। একদিন শোনা গেল সে মরো, আর একদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়া মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে। অনেকদিন তাহার এই মিষ্টান্নের লাইনটা দাগ দাও। এই লাইনটা কেন গুরুত্বপূর্ণ জানো? যে এটা কিন্তু এই যে ভবিষ্যৎটাকে ইঙ্গিত করছে। আমরা, তোমরা কেউ ওই যে দেখছো, এটাকে কি বলে, বৈশাখী মেলায় পুতুল নাচ দেখেছো কেউ? জি ভাইয়া দেখছি। পুতুল নাচতে দেখবা যে হাতের মধ্যে হচ্ছে অনেকগুলো সুতা থাকে, এবং প্রত্যেকটা সুতা যদি প্রপারলি না নাড়ায় তাহলে কিন্তু নাচটা পারফেক্ট হয় না। তো এই জিনিসগুলো, এই যে ওয়ার্ড গুলো বা বাক্যগুলো, এগুলো কিন্তু আমাদের মুড, থিম, ঠিক আছে, আমাদের যে সেটিংটা এস্টাবলিশ করছে। কোন প্রেক্ষাপটে আমরা গল্পটা বলবো, বা ন্যারা গল্পটা কোন প্রেক্ষাপটে ন্যারেট করবে, সেই সেটিংটা ন্যারা হচ্ছে এখানে প্রতিষ্ঠিত করছে। বুঝতে পেরেছো সুরাইয়া? জি ভাইয়া। নেক্সট। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্য করিয়াছে, মনটা কেমন করিতে সাধ্য লাগিল। না, সদ্ব্যয়। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্ব্যয়। সদ্ব্যয় করিয়াছে, মনটা কেমন করিতে লাগিল। বুঝতে পেরেছো? এখানে মূলত কি বুঝিয়েছে জানো? অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্ব্যয় করিয়াছে, মনটা কেমন করিতে। মূল কথা হচ্ছে যে অনেকদিন তার টাকায় খেয়েছে। আমাদের মধ্যে কিছু বন্ধু বান্ধব বা কিছু মানুষজন দেখবা যারা হচ্ছে তোমার টাকায় ঠিকই খাবে, কিন্তু তোমার নামে দুর্নাম করবে পেছনে পেছনে। বুঝতে পেরেছো কি এমন আছে না সুরাইয়া, তামান্না? জি ভাইয়া, অনেক জি আছে। ভাইয়া। তোমার পকেটের টাকায় যা ইচ্ছা খাবে, ফুচকা চটপটি যা আছে সব খাবে, কিন্তু তোমার নামে গিয়ে দুর্নাম করবে পেছনে পেছনে। তো মূলত এই প্রেক্ষাপটের আলোচ্য বিষয় হিসেবে এটা এখানে এসেছে, যে অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্ব্যয় করিয়াছে, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম, তাহার পুরো বাড়িতে প্রাচীরের বালাই নাই। স্বচ্ছন্দে ভেতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষের উপর, তক্তপোষ মানে বুঝো, মানে কোন প্রকার ম্যাট্রেস নাই, খালি হচ্ছে খাটের উপরে একটা
মানে জাস্ট নর্মালি একটা কাপড় টাপড় কিছু একটা বা পাটি টাটি বেছানো, তক্তপোষের উপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। ঠিক আছে, কল্পনা করো ওই যে একটা ভাঙাচোরা বাড়ি, সেটার মধ্যে হচ্ছে মৃত্যুঞ্জয় শুয়ে আছে, খুব মানে কাতরাচ্ছে এমন একটা অবস্থা। কঙ্কালসাল দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার কোনো ত্রুটি করেন না। অর্থাৎ বুকের হাড় বের হয়ে গেছে, সিনার হাড় বের হয়ে গেছে, মানে তার যাবতীয় যত মাসেল সব শুকায় গেছে, চর্বি তো নাই, মাসেলই শুকায় গেছে। শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারে নাই। এখন দেখো, যমরাজ শেষ পর্যন্ত সুবিধা উঠিয়া করতে পারে নাই। কেন পারে নাই? কেবলমাত্র মেয়েটির জোরে। এখন দেখো, এখানে লেখক কিন্তু একটা অন্তর্নিহিত সত্য বলে দেয়, মেয়েটির জোরে। মেয়েটা কি হারকিউলিস নাকি মেয়েটা হচ্ছে মহামানব? বলো তো, মেয়েটা কি হারকিউলিস নাকি মহামানব? এমন কিছু। জি, মেয়েটা কি হারকিউলিস নাকি মহামানব? বলো তো সুরাইয়া। মহামানবী তো হওয়ার কথা, কারণ বিলাসী, কর্মনিপুণ, বুদ্ধিমতী, সেবাব্রতী, এগুলো তো আসলে মহামানবী হওয়ারই এখানে বৈশিষ্ট্য। কোন জোরের কথা বলা হচ্ছে? তার শক্তির জোর? সে কি যমরাজ? মানে এই লেখা অনুযায়ী, ঠিক আছে, আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী তো আর যমরাজ টমরাজ কিছু নাই, আল্লাহ তাআলার আদেশে মৃত্যু ঘটে। তো এইখানে যে যমরাজের কথা বলছে, তো এখানে তো এটা ধরো শরৎচন্দ্রের লেখা, তো এখানে সে কি বিলাসী কি যমরাজের সাথে ফাইটিং করছে? না, সে মৃত্যুঞ্জয়ের সেবার সেবা জোরটা করতে। বুঝাইছে। তার শক্তিটা কি? তার জোরটা কি? বিলাসীর যে শক্তির উৎস সেটা কি? ও যে সেবাব্রত ছিল। ও কেন তার সেবাব্রত হব? প্রেমময়তা। আমি কেন সেবাব্রত হব একটা মানুষের প্রতি? তোমার মা কেন তোমার সেবা করবে? তার শক্তির উৎসটা কি? ভালোবাসা। মানব ভালোবাসা, প্রেম। এক্স্যাক্টলি। এখানে মানব প্রেম হইলে তো তাইলে পৃথিবীতে আর কেউ মরতো না রাস্তাঘাটে উল্টাপাল্টা হয়ে। মানে এই যে কি বলে, পৃথিবীর পথে পথে, এই যে ঢাকার পথে পথে হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসলেই দেখবা পথে পথে পথ শিশু, পথে পথে মানুষ পড়ে আছে। মানব প্রেম থাকলে তো আর কেউ ওই যে ইয়া হইতো না, পথে পথে মানুষ পড়ে থাকতো না, আর মানুষ মরতো না। মূলত তার শক্তিটা হচ্ছে তার ভালোবাসার জোর। এখানে তার জোর বলতে তার ভালোবাসার জোরকে বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? তারপর নেক্সট হচ্ছে, পরে হচ্ছে মুনিয়া। মুনিয়া নাই? জি ভাইয়া। শুরু করো। শোনা যায় না তো। হারাই ফেলছি। আচ্ছা, জয় শুরু করো। জয় শুরু করবো ভাইয়া আমি? কে মুনিয়া শুরু করতে চাচ্ছ? করো, জি ভাইয়া। সে শুরু করো। শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল। অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 ঠাওর করিতে পারিলাম না, কিন্তু এই লাইনটা দাগ দাও। তাহার বয়স 18 কি 28 ঠাউর করিতে পারিলাম না। তিনটা প্রশ্ন লেখো। নেরা কেন এই কথাটা বলছে, কোন প্রেক্ষাপটে এই কথাটা বলছে, এটা দিয়ে কি বুঝাইতে চাইছে? প্রশ্নগুলো আরেকবার বলেন। নেরা কি জন্য এই কথাটা বলে, এই উক্তিটা করার পিছনে নেরার কারণটা কি, কোন প্রেক্ষাপটে এই কথাটা বলে, এবং এই উক্তিটা দ্বারা নেরা কি বোঝাতে চাইছে, মানে এটা সিগনিফিকেন্সটা কি, এটা মূল্যায়ন করো যে বাক্যটার। ভাইয়া পড়বো এখন? মুনিয়া শুরু করো। কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।
ছাদ এটার দিয়া নিচে দাগ দাও, spot এটার নিচে দাগ দাও। আমরা ইংরেজিতে মেটাফোর পড়ছি না? কোনটার নিচে দিব? এই যে ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, এটা কিন্তু মানে উপমা হিসেবে ব্যবহার করছে। বিলাসীর বর্তমান অবস্থাকে ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা ফুলের মতো তুলনা করেছে। বুঝতে পেরেছো? মনে করো একটা মেয়ে খাটতে খাটতে তার চোখের নিচে কালি পড়ে গেছে, তার একদম শরীর টরীর ভেঙে গেছে, এমন একটা অবস্থা। বুঝতে পেরেছো? করবো ভাইয়া। হ্যাঁ, নেক্সট কন্টিনিউ করো মুনিয়া। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নড়াচড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে ন্যাড়া? বলিলাম, হুঁ। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রইল। মৃত্যুঞ্জয় দুই চারিটি কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে, প্রায় ১.৫ মাস হইতে চলিল সে শয্যাগত। মধ্যে ১০-১৫ দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে, এবং যদিচ এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয় নাই। ভয় না থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটাই বুঝিলাম, আজও এরপর জয় যাহার পড়ো, শয্যা ত্যাগ জয় স্টার্ট করো। কিন্তু ছেলে মানুষ হইলে এটা বুঝিলাম, আজও যাহার সহ্য ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয়, তাই ক্ষমতা নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছেন, সে কত বড় গুরুভার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত এই শুশ্রূষা, কত দুইটা প্যাসেজ দাগ দাও। এই দুইটা প্যাসেজে মূলত বিলাসীর গুণগান গাওয়া হচ্ছে। বিলাসী কতটা সেবাব্রতী, কোথায় সেবাব্রতী, আমাদের যে রেফারেন্স গুলা লাগবে, যে প্রমাণগুলা, সব এই পেজের মধ্যে আছে। এই পেজটা তাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? এই পেজে বিলাসীকে সিগনিফাই করা হচ্ছে, বিলাসীকে গ্লোরিফাই করা হচ্ছে, খুব বড় উচ্চ স্থানে মাকামে নিয়ে যাওয়া হচ্ছে। বুঝতে পেরেছো? ভাইয়া পড়বো কি? হ্যাঁ, স্টার্ট করো। সে কত বড় সাহসের কাজ, কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি আর একটি প্রদীপ লইয়া আমাকে প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো। মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক। প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়া অগ্রসর হইয়া গেলাম। আচ্ছা, সে থামো। এই জায়গায় দেখো, ন্যাড়ার হচ্ছে চিরায়ত যে পুরুষতান্ত্রিক মন মানসিকতা, যে আমাকে একটা মেয়ে মানুষ জিজ্ঞেস করছে যে ভয় পাচ্ছ, এটা প্রকাশ পাচ্ছে যে না, মেয়ে মানুষের সামনে নিজের দুর্বলতা স্বীকার করা যাবে না, এই জিনিসটা এখানে প্রকাশ পাচ্ছে। মানে চিরায়ত একটা পুরুষ ক্যারেক্টার হিসেবে ন্যাড়া এখানে প্রদর্শিত হয়েছে। বুঝতে পেরেছো? ওই ক্লাস নেওয়ার পর থেকে আরো বেশি মনে হতো।
সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি আচ্ছা, নেক্সট ভয়ে পেজে ভয়ে চলে যাও। নেক্সট পেজে চলে যাও, এই জায়গাটা আর অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট পেজে চলে যাও। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হইবে বলিয়া পা বাড়াইবা মাত্রই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িয়া হইল। কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বৎসর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য সহিবে না। ওকে, যদি মৃত্যুটা ফাটে, তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে। কিন্তু দুঃখটা তাহা তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে, কিংবা তাহা খাঁটি নয়, এ কথা বলাও আমার অভিপ্রায় নহে, কিংবা একজনের ব্যবহারেই ওকে তাহার চূড়ান্ত। সুরাইয়া, নেক্সট পড়ো সুরাইয়া। আবার এখানে পড়ো। খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেন যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। এই যে জায়গা থেকে খুড়া বলিয়া বেড়াইতেই লাগিলেন, এ যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়া পড়ে। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপনার ভাইপো, তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই, এখন দেখুন সবাই। কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এ যে মিত্তির বংশের নাম ডুবাইয়া যায়, গ্রামের যে মুখ পড়ে। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম, তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন লানতের মিত্তির বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য। মৃত্যুঞ্জয়ের পোড়বাড়িতে গিয়া তখন উপস্থিত হইলাম, তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দায় একেধারে রুটি গড়িতেছে। অকস্মাৎ লাঠিসোঁটা হাতে এতগুলি লোকের উঠানের ওপর দেখিয়া ভয় নীলবর্ণ হইয়া গেল। খুড়া ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে ওই মৃত্যুপায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য, জগতের কোনো খুড়া এই কোনো কালে প্যাসেজের পর থেকে পুরোটা দাগ দাও যে কিভাবে একটা অবলা নারীকে এখানে টর্চার করা হচ্ছে, অবলা নারীর প্রতীক হিসেবে এখানে বিলাসীকে ব্যবহার করা হচ্ছে। তৎকালীন যে হিন্দু সমাজ, তৎকালীন বলতে যখন এই লেখাটা লেখা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবদ্দশায়, তৎকালীন যে হিন্দু সমাজ তারা কিভাবে নারীদেরকে হেয় প্রতিপন্ন করত এবং তাদেরকে কিভাবে শুধুমাত্র একটা পণ্যের মতো ব্যবহার করত, যা পশুর চেয়েও নিম্ন এবং নিচু স্তরে, তা এখানে ফুটিয়ে তুলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যা তিনি শ্রেণী বৈষম্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তিনি এটা কিন্তু শ্রেণী বৈষম্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। বিলাসী নিচু শ্রেণীকে এটাকে রিপ্রেজেন্ট করে। নিচু শ্রেণীর সে হচ্ছে একজন সে হচ্ছে নিচু শ্রেণীর কি বলতো সুরাইয়া? নিচু জাতের একজন মানুষ। সে হচ্ছে নিচু জাতের একজন প্রতীকী চরিত্র এবং তাকে হচ্ছে এখানে প্রেজেন্ট করা হচ্ছে নারী রূপে। একাধারে নিচু শ্রেণীর প্রতি যে তৎকালীন হিন্দু সমাজের যে ঘৃণা, তীব্র ঘৃণা, সেটাকে প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি নারী হিসেবে তাকে যেভাবে ট্রিট করা হয়েছে সেই জিনিসটাও এখানে প্রকাশিত হয়েছে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এখানে তারপরের দিকে খেয়াল রাখো যে পরবর্তীতে কি হয়। তার এই যে চুলের মুঠি ধরে, এটা কিন্তু খুবই একটা ঘৃণ্য কাজ করে এবং যে টর্চারের যে বিষয়টা, সেটা কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কিভাবে বিলাসী নাটকে নারীকে অবমাননা করা হয়েছে, তখন কিন্তু এই ধরনের লাইনগুলা কোট করতে হবে যে একজন হচ্ছে হাত ধরে, একজন পা ধরে, আরেকজন চুল ধরে নিয়ে ফেলা দিয়ে চলে আসে। এগুলো কোট করে লিখতে হবে গল্প থেকে। যদি কোট করতে পারো তাহলে মোটামুটি 95% আপ মার্ক পাবা, যদি কোট না করতে পারো তাহলে 70-75% মার্ক পাবা। বুঝতে পেরেছো?
ক্লিয়ার? এখানে মূলত নারী অবমাননা এবং জাত হিসেবে যে অবমাননা সেই দিকটাকে ইঙ্গিত করা হচ্ছে। নেক্সট চলে যাও, নেক্সট পেজে। নেক্সট পেজে কি হয় দেখো, ন্যাড়ার একটা টার্নওভার হয়। ন্যাড়া কি করে? ন্যাড়া এরপরে আমরা যদি একটু খেয়াল করি, ন্যাড়া কি করে? ন্যাড়া কিন্তু বিলাসীকে সাহায্য করে, তাই না? তাদের হচ্ছে যে অতৃপ্ত প্রেম, সেটাকে হচ্ছে সে পূরণ করে দেয় কে? ন্যাড়া। ন্যাড়া সিস্টেম করে মনে করো যে বিলাসীকে ওই দিন বাঁচায়। ওই জন্য কিন্তু বিলাসী একটা লাইন বললে, সেদিন যদি তুমি না থাকতে, এরকম একটা লাইন আছে না? দেখো তো লাইনটা কই, লাইনটা কেউ পড়ো তো। বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হ্যালো, হইয়া বারবার বলিতে লাগিল, শুনতে পাচ্ছ? তুমি এইখানে না না, আগলালে। এইখানে না, তামান্না শুনতে পাচ্ছ? জি ভাইয়া, এই ওখানেই পার্টটাতে তো দেখো, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। দেখো বিলাসীকে টর্চার করতেছে হচ্ছে এলাকার লোকজন মিলে, কারণ সে হচ্ছে মৃত্যুঞ্জয়কে ভাত খাওয়াইছে, অর্থাৎ অন্ন পাপ করেছে। কিন্তু বিলাসীর মনে খালি মৃত্যুঞ্জয়ের জন্য ভালোবাসা আর ভালোবাসা। সে কি করতেছে, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। অর্থাৎ বিলাসীকে যে পিটায় মারে ফেলবে, এইদিকে বিলাসীর কোনো হচ্ছে মাথা ব্যথা নাই। তার চিন্তা চেতনা হচ্ছে কি, যে আমার ভালোবাসা, আমার প্রেমিক মৃত্যুঞ্জয় হচ্ছে শয্যাশায়ী, তার জন্য যে রুটি বানিয়েছি, এই রুটি যদি আমি না খাওয়াতে পারি তাহলে আমার প্রেমিক মরে যাবে। ঠিক আছে? বিলাসী হচ্ছে, তুমি একটা বলতে পারো যে আহ অমূল্য এবং চিরস্থায়ী বা চিরকাল ব্যাপিয়া যে হচ্ছে ক্ষণস্থায়ী কোনো ভালোবাসার প্রতীক না। বিলাসী হচ্ছে একটা চিরন্তন ভালোবাসার প্রতীক। ঠিক আছে? টাইমলেস, যাকে আমরা ইংলিশে বলি টাইমলেস লাভের একটা প্রতীক হচ্ছে বিলাসী। এরপরে দেখো মৃত্যুঞ্জয় কি হয়, রুদ্ধ ঘরে পাগলের মতো হচ্ছে কান্নাকাটি করে। বাংলা সিনেমায় ওই যে চৌধুরী সাহেবের মেয়েকে ধরে আটকায় দিলে হচ্ছে, যেমন চৌধুরী সাহেব হচ্ছে মেয়ে হচ্ছে কান্নাকাটি করে, তো ওই এখানে মৃত্যুঞ্জয় হচ্ছে ওই রোল প্লে করে, সে হচ্ছে কান্নাকাটি করে। এন্ড পরবর্তীতে একটা ট্রানজিশন হয়। কি হয়? ট্রানজিশন হয়, সময়ের একটা ট্রানজিশন হয়ে যায়। সেই সময়ের ট্রানজিশনটা কিরকম? সময়ের ট্রানজিশনটা বেশ বড় ধরনের একটা ট্রানজিশন হয়। আপনারা মনে করিবেন, এইখানে দেখো ন্যাড়া তার নিজের কিছু কথাবার্তা বলে, আপনারা মনে করিবেন না পল্লীগ্রামের উদারতার একান্ত অভাব, মোটেই না। বরঞ্চ বড়লোক হইলেই আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা আবার অবাক হইয়া যাবেন। মূলত এখানে এখানে ন্যাড়া, গল্পকথক ন্যাড়া বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে এই গ্রাম বাংলার যে গ্রামগুলা, এগুলার ক্রিটিসাইজ করে, এগুলার সমালোচনা করছেন। এখানে কি করছেন তামান্না? সমালোচনা। সমালোচনা। গ্রামের মানুষ মানেই যে সহজ সরল, বিষয়টা এরকম না। বরঞ্চ গ্রামের মানুষের মধ্যে যে কুটিলতা থাকতে পারে এবং কুটিলতা যে আছে, এটা এখানে প্রকাশ করেছেন। ওই যে মৃত্যুঞ্জয়টা যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, দাগ দাও এই জায়গায়, অমার্জনীয় অপরাধ। অর্থাৎ এই যে ভাতটা খেয়েছে, এই ভাত খাওয়াটা হচ্ছে অমার্জনীয় অপরাধ। ন্যাড়া নিজেই এটার স্বীকারোক্তি দিচ্ছেন যে এটা একটা অমার্জনীয় অপরাধ। আর কায়েতের ছেলের সাথে সাপুরের মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়িবার কথা। কিন্তু অর্থাৎ জাত প্রথা এখানে প্রকাশ পাচ্ছে। এই প্যাসেজ, এই কয়েকটা প্যাসেজ খুব ইম্পর্টেন্ট। এখানে জাত প্রথা প্রকাশ পাচ্ছে। এই যে এটা হচ্ছে এই গল্পের ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স বুঝো? গল্পের ক্লাইম্যাক্স বুঝো? মেন কথা এটা গল্পের ক্লাইম্যাক্স হচ্ছে যেখানে গিয়ে তোমার পুরো ইমোশনটা সর্বোচ্চ পর্যায়ে যাবে। এরপর থেকে হচ্ছে আস্তে আস্তে আবার ইমোশন ফল করা শুরু করবে, হয় পজিটিভ ওয়েতে ফল করবে, নয়তো হচ্ছে নেগেটিভ ওয়েতে ফল করবে। তো এই গল্পের এই জায়গায় হচ্ছে ক্লাইম্যাক্স। এই যে বিলাসীরে ধরে পিটাইছে, এই জায়গাটা হচ্ছে ক্লাইম্যাক্স। এবং এরপরেও দেখো রেজুলেশনের দিকে যাচ্ছে, যে ও হচ্ছে বলতেছে কি, যে পল্লীগ্রামের কতক্ষণ ক্রিটিসাইজ করলো, এরপরে ও একটা উদাহরণ টানলো। কার উদাহরণ টানলো? প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ বৈরাগ্যের কথা। সে হচ্ছে ওইখানে কাশীবাসের কথা বলতেছে। কাশীবাস এখানে দুইটা আল্টেরিয়র মিনিং এ ব্যবহার করা হচ্ছে। ধরো প্রাচীন সময় ইন্ডিয়াতে কাশীতে যেমন তীর্থস্থান ছিল, কাশীতে তেমন হচ্ছে পতিতালয় ছিল। তো এইখানে কবি বলছেন যে তার স্ত্রী, মানে মুখোপাধ্যায় মহাশয়ের স্ত্রী কাশীতে থাকলেও
সে তীর্থে যাননি, তিনি হচ্ছে পতিতালয়ে ছিলেন। বুঝতে পেরেছো? ইজিতে এটার দাম হচ্ছে বুঝতে পেরেছো? জি ভাইয়া। এবং এইখানে আবারও দেখো নারী অবমাননা করা হচ্ছে, নারীকে একটা ভোগ্যপণ্য হিসেবে এখানে আবার রিপ্রেজেন্ট করা হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, একটু ফিনিশিংটা এটা মনে করে বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আবার এখানে দেখো নারী অবমাননার এই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখন নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজ থেকে পড়ো তো। আর এগুলো বাগে লেগে আরো 3টা কিনতে নেক্সট পেজে চলে যাও তো এবং একজন পড়ো। এই বছর গেছস নি শীতের কাপড় কিনতে হয় না? যা কিনছে তো অনেকেই, কয়েকজন দেখলাম আসলে কে ভাইয়া পড়বা? পড়বো নেক্সট পেজ থেকে? হ্যাঁ, নির্ঝর পড়ো। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারাই স্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ 51 করিয়াছি। পেজ থেকে পড়ো। 51 পেজ। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তামান্না, কি প্রশ্ন? বলছে এখানে মহত্বের কাহিনী অনেক আছে, এটা কি ব্যঙ্গ অর্থে কি প্রকাশ করছে? ব্যঙ্গ অর্থে ব্যবহৃত হয়েছে। ব্যঙ্গ অর্থ করছে, ব্যঙ্গাত্মক। 51 পেজ থেকে পড়ো। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কহিল, দেখছো না বাসা করেছিল? মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী কহিল, দুই হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল এবং মর্মান্তিক ভাবেই সেদিন ফলিল। সরি, পড়ো হচ্ছে 49 পেজে আসো। 49 পেজে এসে হচ্ছে যেখানে হচ্ছে পরে হচ্ছে বছরখানেক গত হইয়াছে মশার কামড়, এই যে এই জায়গা থেকে বছরখানেক গত হইয়াছে। দ্রুত পড়ো এখান থেকে। বৎসরখানেক গত হইয়াছে, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালোপাড়ার ভেতর দিয়া চলিয়াছি। হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়, তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়, কায়স্থের ছেলে। একটা বছরের মধ্যেই যে জাত দিয়া একেবারে পুরাদস্ত সাপুরে হইয়া গিয়াছে। মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আরেকটা জাত হইয়া উঠতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরিণী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে। তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এবোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সদব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করার পরেও ডোমরের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি। এখন সে ধুনুচি কুলন বুনিয়া বিক্রি করে, শুয়ার চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কাইসের মেয়ে বিবাহ করিয়া কাইস হইয়া যাইতেও দেখিয়াছি। আজ সে সহস্তে এবার থামো। দেখো এখানে হচ্ছে মূলত দেখাচ্ছে যে কিভাবে মৃত্যুঞ্জয় হচ্ছে তার নিজের গোত্রটা বাদ দিয়ে দিয়েছে। কেন? বিলাসীর প্রতি ভালোবাসার জন্য, তাই না? ভাইয়া জি ভাইয়া। নেক্সট একটু কিছু দূর পরে চলে যাও। এরপরে হচ্ছে আমরা পাচ্ছি যে রেজুলেশন মানে এই গল্পের সমাপ্তির দিকে যাচ্ছে। তো শিষ্যত্ব গ্রহণ করে হচ্ছে ন্যাড়া, এবং ন্যাড়া শিষ্যত্ব গ্রহণ করার পর তার সাথে হচ্ছে সাপ ধরা শুরু করে, এবং তারা একদিন সাপ ধরতে যায়। সেদিন বিলাসী নিষেধ করে, তারপরে হচ্ছে মৃত্যুঞ্জয় যায় ন্যাড়াকে নিয়ে, এবং সেখানে গিয়ে তারা হচ্ছে এখানে হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয় হচ্ছে কামড় খায়,
এবং 10-15 মিনিটের মধ্যে হচ্ছে মৃত্যুঞ্জয়ের বমি টমি শুরু হয় এবং তার কিছুক্ষণ পর হচ্ছে সে মারা যায়। এই জায়গায় মৃত্যুঞ্জয় তার নামের যে আইরনি সেটা সে করে। তার নাম মৃত্যুঞ্জয়, যে মৃত্যুকে জয় করে, কিন্তু সে আসলে মরেই যায়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এরপর আসো, এরপরে হচ্ছে কবি তার নিজের মতো, সরি লেখক তার নিজের মতো কিছু কথাবার্তা বলতে থাকে। বিলাসীও মৃত্যুঞ্জয়কে এত ভালোবাসতো যে মৃত্যুঞ্জয় যখন সাপের কামড় খেয়ে মরে যায়, বিলাসী সেই শোকে নিজে হচ্ছে বিষ পান করে মারা যায়, কারণ সেই মনে করে যে স্বর্গে গিয়ে হয়তো মৃত্যুঞ্জয়ের সাথে সে থাকতে পারবে। এইভাবে তাদের এই গল্পের ইতি হয়। এরপর ন্যাড়া হচ্ছে নিজের কথা কিছুক্ষণ বলে এবং কিছুক্ষণ এই সমাজের সমালোচনা করে। এইভাবে এই গল্পটা শেষ হয়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এই গল্প নিয়ে কার কি প্রশ্ন আছে এখন করো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। গল্পটা কি এখন বুঝতে পেরেছো এবং আগের চেয়ে সহজ এবং আরো সুন্দর মনে হচ্ছে? জি ভাইয়া। কোনো কি হেল্প করে হেল্প হলো নাকি হয়নি? হয়েছে ভাইয়া। ওকে, এখন বলো কার কি প্রশ্ন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলো কি প্রশ্ন। এই যে এখানে একটা লাইন আছে, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে, এই লাইনটা যদি একটু ব্যাখ্যা করে দিতেন। আচ্ছা, আগে ধরো আইসেজের আগে হচ্ছে অতিকায় হস্তি বলতে ম্যামথ। ম্যামথ হচ্ছে পৃথিবীতে জীবিত ছিল, কিন্তু তেলাপোকাও তখন ছিল। কিন্তু তেলাপোকা হচ্ছে জীবিত আছে, তেলাপোকা হচ্ছে টিকে গেছে। কিভাবে টিকে গেছে? তার এখন অবস্থান কোথায়? টয়লেটে। আর অতিকায় হস্তি মারা গেলেও তার অবস্থান কিন্তু জাদুঘরে। এখানে দুইটা জিনিসকে পাশাপাশি তুমি প্রেজেন্ট করতেছে। ওই যে আমরা বলি না যে বাঁচার জন্য হলে একদিন হচ্ছে আমরা বাঘের মতো বাঁচবো, ইঁদুরের মতো সহস্র বছর বাঁচাচ্ছে। মূলত এটাই বলতেছে যে অতিকায় হস্তি অর্থাৎ মৃত্যুঞ্জয় এবং বিলাসের যে ভালোবাসা, এরকম বড় বড় জিনিস হচ্ছে বেঁচে মারা গিয়েছে, অর্থাৎ বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু যে নাদের মৃত্যুর ওনার যে খুরা, এই খুরার মতো তেলাপোকা এখনো পৃথিবীর মধ্যে বিরাজমান। বুঝতে পেরেছো? জি ভাইয়া। নেক্সট কার কি প্রশ্ন? আর ভাইয়া আমি হুম, একটু মেরিন প্রশ্ন বলো। করতাম এখানে। বলো। ভাইয়া আজকে যে আমার মনে হয় এই 52 পেজের যে মানে সেকেন্ড প্যারাটা আমার মনে হয় মানে শুরু হয়েছে না লাইনটা, আমার হুম মনে হুম হয় থেকে আর হচ্ছে অনুপাতের কারণ বুঝি এই মানে বৃহৎ লাইনটা একটু যদি বুঝিয়ে দিতে। আচ্ছা, আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। যে দেশে নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুই বালাই নাই, যাহাদের প্রাচীন বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করিয়া আজীবন কেবল। আচ্ছা, প্রথমে বলতেছে, প্রথম লাইনটাতে মানে প্রথম কমার মধ্যে আসো, প্রথম ক্লজে আসো। কবির মনে হয়, ন্যাড়ার মনে হয়, গল্প কথকের মনে হয় যে দেশের নরনারীর মধ্যে, অর্থাৎ এই দেশের মধ্যে এই যে ভালোবেসে বিয়ে করা এই জিনিসটাকে অবৈধ মানা হয়, হারাম, মানে হারাম হিসেবে দেখা হয়, অর্থাৎ নিষিদ্ধ হিসেবে দেখা হয়। এটা কোনো গর্বের বস্তু না, লজ্জার বস্তু প্রেম ভালোবাসা করা বিয়ের আগে। এটা হচ্ছে এই দেশে নিন্দার একটা সামগ্রী, সমালোচনার সামগ্রী, এবং এই দেশে এটা আশা করার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবা ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত। এই দেশে এই যে প্রেম ভালোবাসা করা বা বিলাসী মৃত্যুঞ্জয়ের মতো যে একটা চিরন্তন ভালোবাসা, এই ধরনের জিনিসপত্র হচ্ছে এই বাংলাদেশ বা ভারত উপমহাদেশের মতো দেশে হচ্ছে এটা একটা নিন্দনীয় বস্তু। মূলত লেখক এই জিনিসটা সমালোচনা করিয়েছেন এবং এটা হচ্ছে এক প্রকার ভুল, যেটা হচ্ছে দুঃখ বয়ে আনে, এবং বাংলার গ্রাম অঞ্চল বলো বা গ্রামের লোকমুখে এইটাই প্রচলিত। মূলত এই জিনিসটার দিকে ফোকাস করতেছে। বুঝতে পারছো? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া পরে যে আছে না, তা সে যতই কেন না বৈদিক মন্ত্র দিয়ে ডকুমেন্ট পাকা করা হোক, এই লাইনটা জিনিসটা হ্যাঁ? ওই লাইনটাই লাস্টে
যে আছে না তার সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়ে ডকুমেন্ট পাকা করা হচ্ছে তার সে যতই কেন না বৈদিক মন্ত্র দিয়ে ডকুমেন্ট পাকা করা হোক, আচ্ছা বলতেছে তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক কন্ট্রাক্ট, অর্থাৎ বিবাহ বিষয়টা যাদের খালি নিছক একটা কন্ট্রাক্ট, তা সে যতই কেন না বৈদিক মন্ত্র দিয়ে, অর্থাৎ হিন্দুরা যখন বিয়ে করে তারা একটা শ্লোক পড়ে তাদিদান হৃদয়স্থ নম, এই ধরনের একটা কিছু একটা লাইন পড়ে, আমরা মুসলমানরা বলি হচ্ছে কবুল। তো এখানে কবি হচ্ছে এই জিনিসটা, সরি লেখক হচ্ছে এটা সমালোচনা করছেন যে যতই তুমি ধর্মীয় কথাবার্তা বলো না কেন, ওইখানে যদি ভালোবাসা না থাকে, ডকুমেন্ট যতই পাকা হোক না কেন, ওই ভালোবাসা ওই জিনিসটা হচ্ছে একদমই বৃথা, একদমই ফাঁকা, অন্তঃসার শূন্য, রিক্ত। সে দেশের সাধ্য নাই মৃত্যুঞ্জয়ের মতো অন্য পাপের কারণ বোঝে, অর্থাৎ এই দেশের মতো মানুষের এটা বোঝার সাধ্য নাই যে ভালোবাসার জন্য অন্য পাপও করতে পারে মানুষ, এটা বোঝার মতো সাধ্য নাই। মূলত তো মৃত্যুঞ্জয় বিলাসী একটা ভালোবাসার মধ্যে গিয়েছিল, এবং এই ভালোবাসাটা ছিল ক্লাসের বাইরে। অর্থাৎ এখন যদি একটা হিন্দু মেয়ে যদি একটা মুসলিম ছেলের প্রেমে পড়ে, যে ধরনের একটা বড় ধরনের ক্যাজুয়ালিটি হবে, পাপ হবে, দুই পরিবার মেনে নিবে না, এই ধরনের একটা ঘটনা তৎকালীন ঘটেছিল। বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। বলো। না, আমি যে প্রশ্নটা করতাম কিছুক্ষণ আগে, যে মেয়েটা বলছে আমারটা সেম, বাট আমার বিষয়টা হচ্ছে ন্যাড়া তো, সরি ন্যাড়া না, বিলাসী তো মৃত্যুঞ্জয়কে অনেক ভালোবাসতো, এবং ওরা তো মানে এক হিসাবে ভালোবেসে তো ওরা বিয়ে করেছে। তো আমার কথা হচ্ছে, যেহেতু ওরা ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু যখন মৃত্যুঞ্জয় মারা যায়, বিলাসী তার লাশের সামনে কেন, তার লাশের কাছে কেন থাকতে চাইলো না? কারণ ধরো এটা হচ্ছে ভালোবাসার এক প্রকার বহিঃপ্রকাশ। মানুষ যখন কোনো কিছুকে ভালোবাসে তার মৃত্যুটা আসলে মানুষ সহ্য করতে পারে না, যার কারণে তার লাশের কাছে সে থাকতে চায় না। আর পাশাপাশি বিলাসীও তো হিন্দু ছিল। তো এটা তোমরা জানো কিনা জানি না, হিন্দুদের একটা প্রথা ছিল যে নিচু জাতের সাথে থাকলে তাদের এটা জাতের একটা পাপ হয় এবং তারা হচ্ছে নরকে যায়। এখন বিলাসী তো নিশ্চয়ই কখনো চাইবে না মৃত্যুঞ্জয় নরকে যাক। তুমি যে মানুষটাকে ভালোবাসো তুমি তো চাইবা না যে সে জাহান্নামে যাক, ডেফিনেটলি। যদিও তুমি প্রেম করে তাকে জাহান্নাম কনফার্ম করতেছো, কিন্তু তারপরে তো তুমি মন থেকে চাইবা না যে সে জাহান্নামে যাক, বাট স্টিল তুমি হচ্ছে সেই জিনিসটা কনফার্ম করে ফেলতেছো। তো বিলাসী মূলত তার যাতে এই যে নরক বাস এটা যাতে ঠেকাইতে পারে, সেজন্যই তার সৎকারের সময় তার কাছে ছিল না। বুঝতে পেরেছো? এইটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আবেগী কারণ, সেটা হচ্ছে ধরো আমার বাপ মারা গেছে, আমার পক্ষে তো বাবার লাশের সামনে বসে থাকা খুব কঠিন হবে, এটা আরেকটা কারণ হতে পারে তাকে অ্যাভয়েড করার। বুঝতে পেরেছো? বুঝতে পারলে? জি, বুঝতে পারছি। না মানে উত্তরটা কি তুমি ধরতে পেরেছো বা পছন্দ হয়েছে? জি। ওকে, নেক্সট। আর কার কি প্রশ্ন? তামান্না, জয়? ভাই সোহাইল? এখন তেমন কোনো কোশ্চেন নাই। স্যার, বিলাসীটা তো অনেক ইম্পর্টেন্ট না আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ইম্পর্টেন্ট। এটা থেকে আমি যে যে জিনিসগুলো মূলত ফোকাস করলাম সেই জিনিসগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়। বড় প্রশ্ন করলে আর ছোট ছোট প্রশ্ন করলে ধরো যেগুলো লাইন আমি দাগ দিয়ে দিলাম সেগুলো থেকে প্রশ্ন হতে পারে। সুরাইয়া, মুনিয়া, ভাইয়া সিফাত, হ্যাঁ নির্ঝর বলো। ভাইয়া আপনি যে একটা লাইন দাগায় দিছিলেন তাহার বয়স 18 কি 28 ঠাউর করতে পারলাম না, ওইখানে যে তিনটা কোয়েশ্চেন দিছিলেন ওগুলার উত্তর কি মোটামুটি সেমই হবে, সেম উত্তর হবে? এটা হচ্ছে তোমরা একটু লিখে আমাকে দিও, ওই যে ইয়াতে করে টেলিগ্রাম গ্রুপটাতে দিও। আর কারো যদি প্রবলেম থাকে আমাকে জানিও। যদি গ্রুপে জানাতে মনে হয় যে তোমাদের কারো মনে হচ্ছে যে না আমি গ্রুপে জানাতে লজ্জা লাগতেছে, আমার ক্লাসমেট দেখলে ভাববে আর এই প্রশ্ন সিলি প্রশ্ন, ছোট প্রশ্ন, দেন ইউ ক্যান টেল মি, আলাদাভাবে বলতে পারো, নো প্রবলেম। বুঝতে পেরেছো? জি ভাইয়া। নো প্রবলেম। না, আমি জানতে চাইছিলাম তিনটার আলাদা আলাদা উত্তর হবে না, মানে তিনটা সেম কোয়েশ্চেন না? না, তিনটা অবশ্যই আলাদা আলাদা হবে। জি ভাই বুঝছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন?
ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এখানে যে মানে বিলাসী যে আত্মহত্যা করছে না, হ্যাঁ বিলাসী হ্যাঁ, আত্মহত্যার কারণটা, এটা মূল কারণ কি সামাজিক রক্ষণশীলতা নাকি মৃত্যুঞ্জয়ের প্রতি ভালোবাসা? মৃত্যুঞ্জয়ের প্রতি ভালোবাসা। পাখি দেখবা, পাখি হচ্ছে মরে, মানে একটা জোড়ার পাখি মরে গেলে আরেকটা পাখি হচ্ছে অটোমেটিকলি মরে যায়। তো বিলাসী আর মৃত্যুঞ্জয়ের যে ভালোবাসাটা, এটা একটা অন্য লেভেলের ভালোবাসা। এটাই যে 2024 সালের মানুষের ভালোবাসা না, যে আজকে একটার সাথে ব্রেকআপ করলাম, কালকে আরেকটা, কালকে আরেকটার সাথে ব্রেকআপ করলাম, তারপরের দিন আরেকটা, তারপরের দিন আরেকটার সাথে ব্রেকআপ করলাম, তারপরের দিন আরেকটা। এটা একটা 18 শতক 19 শতকের ভালোবাসা। এটা একটা পিওর ভালোবাসা। আর বিলাসী এই ছেলেটাকে হচ্ছে সে মন থেকে ভালোবাসে, এবং তার জোড়া যখন এভাবে সে মরে যায়, তখন সে হচ্ছে এটা সহ্য করতে পারে না। তার কাছে এই যে একা জীবনযাপন করা, এটা খুব কষ্ট হয়ে যায় তার জন্য। পাশাপাশি সে তো এক ধরনের সমাজ থেকে বয়কট বয়কট করা না। তার মনে করে সুখ দুঃখের সবকিছু আশ্রয়স্থল ছিল হচ্ছে মৃত্যুঞ্জয়। এখন তার হচ্ছে যে জীবনের একটা আশা আকাঙ্ক্ষা বেঁচে থাকা, সেটাই যখন চলে গেছে, তখন সে মরে যেতে হয়েছে। বুঝতে পেরেছো? 2024 সাল হইলে হয়তো বা মরতো না। 2024 সালে যদি বিলাসী হইতো তাইলে হয়তো মরতো না। 2024-এ বিলাসী হইলে হয়তো বা বেঁচে থাকতো। বুঝতে পেরেছো? জি ভাইয়া, জি আবার ভাই। 2024 সালে বিলাসীও হইতো না, মৃত্যুঞ্জয় হইতো না। আর কারো কোনো প্রশ্ন? স্যার, হ্যাঁ বলো। মানে আপনি আপনি তো মানে এই গল্পের গল্পটা তো অনেক বড়, তো আপনি যেগুলা দাগাই দিলেন এবং যেগুলা মানে বললেন সেগুলো আমরা বুঝছি, বাট আপনি যদি আমাদেরকে মানে আমরা যারা আছি এখন, তো আমাদেরকে যদি আপনি এই গল্প থেকে 8টা 10টা 15টা কিছু প্রশ্ন দিতেন, বানিয়ে দিতেন আপনি, আমরা ওটা সলভ করে দেন গ্রুপে পাঠাইতাম, তাহলে ভালো হতো না? আচ্ছা লেখো, প্রশ্ন লেখো। প্রথম প্রশ্ন: বিলাসী গল্পে কিভাবে নারীকে অবমাননা করা হয়? 2 নম্বর, কুইকলি লিখে ফেলো সবাই। স্যার একটু কষ্ট করে প্রথম থেকে আবার বলেন, আমি ফার্স্ট লিখতে পারিনি। আচ্ছা আচ্ছা, সবাই তাহলে লিখে ফেলো, বিলাসী গল্পে কিভাবে নারীকে অবমাননা করা হয়। দুই নম্বর প্রশ্ন: বিলাসী গল্পে তৎকালীন শ্রেণী বৈষম্যকে তুলে ধরা হয়েছে, বিশ্লেষণ করো। তারপরে স্যার, বিলাসী ও মৃত্যুঞ্জয় কিভাবে চিরন্তন ভালোবাসার প্রতীক? বিলাসী ও মৃত্যুঞ্জয় কিভাবে চিরন্তন ভালোবাসার প্রতীক? তারপরে লেখো, বিলাসী গল্পে পল্লীগ্রামের মন মানসিকতাকে কিভাবে সমালোচনা করা হয়েছে। এই 4টা প্রশ্ন লিখলে আমার মনে হয় পুরো গল্পটা শেষ হয়ে যাবে। মানে পুরো গল্পটা এই 4টা মূল থিমের উপরেই ভিত্তি করে। ভাইয়া লাস্টেরটা কি বললেন? হ্যাঁ, লাস্ট প্রশ্নটা কি লাস্টেরটা কি ছিল? বললেন? বিলাসী গল্পে পল্লীগ্রামকে কিভাবে সমালোচিত করা হয়েছে। সুরাইয়া বলো তো, কি কি পড়লাম বা কি কি বুঝলাম, ইন শর্ট বলো। এই গল্পে মূলত হচ্ছে বিলাসী চরিত্রের মধ্য দিয়ে একজন কর্মনিপুণ বুদ্ধিমতী সেবাব্রতী নারীর কথা বলা হয়েছে এবং মৃত্যুঞ্জয় নামে একজন ছেলের কথা বলা হয়েছে, যে হইল যাদের প্রেমের হইলো একটা মানব প্রেমের অপূর্ব মহিমা, এই জিনিসটা ফুটে উঠেছে। আর এখানে সমাজের মানুষের অনুরোধতা, রক্ষণশীলতা এবং নিষ্ঠুর আচরণ প্রকাশ পেয়েছে। এবং এখানে ন্যাড়া একজন গল্পকথক, যিনি হচ্ছে বিলাসী আর এই মৃত্যুঞ্জয়, যে চরিত্রের মধ্যে যে শেষ পর্যন্ত যে তাদের ভালোবাসাটা, সেই দিকটাই মূলত তুলে ধরেছে। এবং শেষে যে গ্রামের মানুষের মূলত যে কুসংস্কারাচ্ছন্নতা এবং নিচু জাত উঁচু জাতের যে
বৈষম্য সেই জিনিসটা মূলত ফুটে উঠেছে। আচ্ছা, সবাই তাহলে বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন? জি, বুঝতে পেরেছি। কারো প্রশ্ন বিলাসী রিলেটেড? আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে তাহলে এই পর্যন্ত। আজ এই প্রশ্নগুলো লিখতে দিলাম, এগুলোর উত্তর সবাই লিখে ফেলবে। আজকে ক্লাসে এই অবধি। আজকে ক্লাস কেমন লাগলো তোমাদের? অনেক ভালো। ভালো ভাইয়া। ভাইয়া ভালো। ওকে জি ভাইয়া ভালো লাগছে। ওকে, আজকে তাহলে এই অবধি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।